ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা, তার মাঝে ছোট্ট একটা গ্রাম মাদারখোনা। এই গ্রামেই জন্ম নিয়েছিল এমন একজন যে কিনা পরিণত বয়সে ধারণ করেছিল বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনির তকমা। মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাঁজরের উপরে উন্মাদ নৃত্য করা ছিল যার প্রিয় শখ। রক্তের ফিনকিতে জিঘাংসা মিটিয়ে এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল যার রেওয়াজ। তার নাম এরশাদ শিকদার। মাদারখোনা গ্রামের এক দরিদ্র কৃষক বন্দে আলী মিয়ার ছোট ছেলে এই এরশাদ শিকদার। এরশাদের বয়স যখন 12 কি 13, তখন কঠিন এক অসুখে পড়ে মারা যায় বন্দে আলী। অভাবের সংসারের হাল ধরার চেষ্টা করল মা, বাড়ি বাড়ি কাজ করতে লাগলো। এদিকে এরশাদ ব্যস্ত, এর ওর সাথে মারপিট, এটা সেটা চুরি, এই করেই তার সময় কাটছে। তখন এরশাদের বাসায় প্রায় এক লোক বেড়াতে আসত, তাদের প্রতিবেশী। এলাকায় সে বেশ ক্ষমতাবান। একদিন এরশাদ জেনে গেল কেন ওই লোকটা আসতো তাদের ঘরে। তার মায়ের উপর অন্যায় লালসা মেটানোর দৃশ্য দেখে ফেলল সে। ওই মুহূর্তে তার মস্তিষ্কের কোষগুলোতে কি চলছিল আমরা জানি না, তবে এটা জানি এমন একটা সময় এরপর এসেছিল যখন এই এরশাদের ভয়ঙ্কর নিপীড়নমূলক লালসার শিকার হতে হয়েছে অসংখ্য নারীকে। এমনকি তার ভোগের তালিকা থেকে বাদ পড়েনি নিজের ঔরসজাত কন্যাও। 1966-67 সালের দিকে এরশাদরা খুলনার ঘাট এলাকায় চলে এলো। সে, মা আর বড় ভাই। মা এলাকার বাসায় বাসায় কাজ করতে লাগলো। বড় ভাই হলো ঘাটের কুলি, আর এরশাদ হলো ঘাটের কুলিদের নেতা কাশিম সর্দারের সহযোগী। এবারে সে পুরোদমে শুরু করলো সিসকে চুরি। প্রায় সে ধরা পড়ত চুরি করতে গিয়ে। গায়ের রং ফর্সা হওয়ায় অনেকেই তাকে ডাকত রাঙাচোরা, কেউ কেউ ডাকত ধলাচোরা বলেও। ট্রলার থেকে মাছ আর গম চুরি, জাহাজ থেকে তেল চুরি, এসব করেই অপরাধের অন্ধকার জীবনে হাত পাকাতে লাগলো এরশাদ শিকদার। এরই মধ্যেই কাশিম সর্দারের জায়গায় এলো আঞ্জু সর্দার। দ্রুতই আঞ্জু সর্দারের কাছের লোক হয়ে উঠল এরশাদ। হঠাৎ একদিন ভয়াবহ এক ঘটনা ঘটল তার জীবনে। আঞ্জু শিকদারের সমকামিতার শিকার হলো এরশাদ। 1976-77 সালের দিকে এরশাদের নতুন সঙ্গী হলো এক রামদা। এই রামদা নিয়ে ঘাট এলাকায় সে শুরু করলো ডাকাতি আর ছিনতাই। বেশ কিছু সঙ্গীও জুটল এ সময়। এরশাদের কাজের মাত্রা হয়ে উঠল আরও ভয়ানক। 5 জন চেলা চামুন্ডার সাথে নিয়ে সে একটা দল তৈরি করলো। এই দলের সদস্যদের কাজ ছিল বার্জ কার্গো থেকে পণ্য চুরি করে নদীতে লাফিয়ে পড়া। সময়ের সাথে সাথে গ্রুপের সদস্য বাড়তে লাগলো, বাড়তে থাকলো অপরাধের মাত্রাও। রেল লাইনের স্লিপার চুরি, কাঠ চুরি, রেলের ওয়াগন ভাঙা, এসব চলতে লাগলো পুরোদমে। ট্রলারে চাঁদাবাজিও শুরু হলো। গমের বস্তা পাচার আর সিমেন্টের বস্তা খুলে বালি মেশানো চলতে লাগলো পুরোদমে। আর ঘাট এলাকায় চাঁদাবাজি তো ছিলই। 1982 সাল সামরিক স্বৈরাচারী সরকার এলো ক্ষমতায়। তখন খুলনার সিটি মেয়র হলো কাজী আমিন, আর তখনকার উঠতি গুন্ডা সর্দার এরশাদ হয়ে উঠল কাজী আমিনের কাছের লোক। তার চাঁদাবাজি মাস্তানি করার শক্তি বেড়ে গেল অনেক গুণ। এক সময় যার সহযোগী ছিল এরশাদ, সেই কাশিম সর্দারকে হটিয়ে দিল সে। ক্ষমতার পরিধি আরও বড় হলো। খুলনার 4-5 নম্বর ঘাট এলাকা, রেলওয়ে কলোনি আর আশেপাশের মার্কেটগুলোতে একক অধিপতি হয়ে উঠল সে। এরপর শুরু হলো দখলের পালা। 1984 থেকে 86 এই সময়টা জুড়ে এরশাদের সাম্রাজ্য বিস্তৃত হলো দখলের মধ্য দিয়ে। রেলওয়ের জায়গা দখল করে নতুন মার্কেটও তৈরি করলো। আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্করতম এক ব্যবসা মাদক, এরশাদের নজর পড়ল সেখানেও। খুলনায় মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিলের ব্যবসায় হাত পড়ল তার। 1988 সাল এরশাদ শিকদারের অপরাধ জগতে যুক্ত হল প্রশাসনিক ক্ষমতা। সেবারে ভোটারবিহীন নির্বাচনে খুলনার তৎকালীন 21 নম্বর, বর্তমানে 8 নম্বর ওয়ার্ডের কমিশনার হল এরশাদ শিকদার। আরও ফুলে ফেপে উঠতে লাগলো তার সাম্রাজ্য। বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ বিমান আর বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে গড়ে তুলল বস্তি। বস্তি জুড়ে ছোট ছোট ঘর, কুলি, রিক্সাওয়ালা, দোকানি, হোটেল কর্মচারী, ওয়ার্কশপ মেকানিক, এমন নানান পেশার প্রায় 50 থেকে 60 হাজার মানুষ বস্তিতে থাকা শুরু করলো এক সময়। এদের মধ্যে অনেকেই যুক্ত হয়ে পড়ল এরশাদ শিকদারের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে। এভাবে এরশাদ হয়ে উঠতে লাগলো দক্ষিণাঞ্চলের অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি। একই সাথে পরিণত হতে লাগলো রক্তপিপাসু এক ভয়ঙ্কর দানবে। মানুষের রক্ত নিয়ে পাষাণ ক্রীড়ায় মত্ত হয়ে ওঠার দিনগুলো শুরু হলো তার। সে সময় তার অবৈধ ব্যবসার বিরোধিতা করার চেষ্টা করত কেউ কেউ, কিন্তু বিরোধিতা সহ্য করার লোক তো সে নয়। এর জন্য শাস্তি নির্ধারিত হতো একটাই, এরশাদের হাতে পৈশাচিক কায়দায় খুন হয়ে যাওয়া। 1991 সাল
সামরিক সরকারের পতনের পর ক্ষমতায় তখন বিএনপি। এতদিনের ভুল পাল্টে ফেলল এরশাদ, বিএনপিতে যোগ দিল সে। এবারে এরশাদ শিকদারের সম্পত্তির তালিকায় যুক্ত হল একটা বরফ কল। এই বরফ কলটাই পরবর্তীতে হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম কনসেন্ট্রেশন ক্যাম্প। ঘাট এলাকার একমাত্র এই বরফ কলের মালিক ছিল রফিক। তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে সেটা দখল করে নিয়েছিল এরশাদ শিকদার। ঘাটের প্রত্যেক ব্যবসায়ীকে এই কল থেকে বরফ নেয়ার জন্য বাধ্য করা হতো। বরফ কলটা পরিণত হয়েছিল রক্তহিম করা পৈশাচিক এক আতঙ্কের নামে। কারণ এরশাদ শিকদার এখানে চালাতো রক্ত মাংসে গড়া এক একটা মানুষের শরীর নিয়ে পৈশাচিকতম বর্বরতা। কি বন্ধু কি শত্রু, এরশাদ শিকদারের রক্তের লোভ ছাড়েনি কাউকেই। একের পর এক মানুষ খুনের কারখানায় বরফ কলে একটা এয়ার কন্ডিশন রুম ছিল। এই রুমেই এরশাদ শিকদার আয়োজন করত মদ জুয়ার আসরের। আর সেই আসরে নিয়মিত যোগ দিত স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। শোনা যায় বাংলা চলচ্চিত্রের এক নামকরা ভিলেনও উপস্থিত থাকত সেখানে। মদ জুয়ার আসর শুধু নয়, বিলাসবহুল প্রমোদ বিহারের আয়োজনও করা হতো এদেরকে নিয়ে। এভাবে ধীরে ধীরে ক্ষমতাসীন লোকদের নিজের পকেটে পড়তে লাগল এরশাদ শিকদার। নরপিশাচ হয়ে ওঠার রাস্তাটা আরও মসৃণ হতে লাগল। এরশাদ তখন তৎকালীন ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী ১৫ নম্বর ওয়ার্ডের কমিশনার আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান। প্রতিপক্ষ গ্রুপ একবার মামলা করল এরশাদ আর তার সহযোগীদের বিরুদ্ধে। কোনো এক কারণে মামলার আসামির তালিকা থেকে বাদ পড়ে যায় এরশাদের দলের টাক আজিজ নামের একজন। সন্দেহ হলো এরশাদের, কেন তার নামে মামলা হলো না? সে নিশ্চয়ই অন্য গ্রুপকে সহায়তা করে। এরপর কেবল সন্দেহ মেটানোর জন্যই এরশাদ খুন করল টাক আজিজকে। একটা হাউজ, ওই হাউজে চাষ হতো রাক্ষসে আফ্রিকান মাগুর। পৈশাচিক কায়দায় মানুষ খুনের পর লাশ ফেলে দেয়া হতো এই হাউজে। এক একটা রক্ত মাংসের মানুষের শরীর হয়ে উঠত রাক্ষসে মাগুরের খাবার। এরশাদের এইসব আস্তানা আর ক্যাম্প বানানোর জন্য যত জমি দরকার হতো তার কেনা বেচার দালালি করত ঢাকাই আজিজ। এই কাজটাই তার জন্য কাল হয়েছিল। তার অপরাধ ছিল দালালির সুবাদে সে এরশাদের নানান জায়গার সম্পত্তির বিবরণ জানত। এরপর এরশাদের হাতে লাশ হয়ে ভৈরব নদীতে ডুবে সেই অপরাধের শাস্তি পেতে হয় ঢাকাই আজিজকে। ১৯৯৬ সালে আবার ক্ষমতায় এলো আওয়ামী লীগ। আবারও ভোল পাল্টানোর সময় হলো এরশাদের। ১৯৯৭ সালে যখন আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান হত্যার প্রধান আসামি এরশাদ, যখন পুলিশের রেকর্ডে তার নামে ৩০টি মামলা রয়েছে, যখন তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ পুরস্কার ঘোষণা করেছে, সেই অবস্থাতেই খুলনা সার্কিট হাউসে পুলিশের সামনে আওয়ামী লীগ নেতাদের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে দলে যোগ দিল এরশাদ। এই নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক শুরু হওয়ায় ১৯৯৮ সালে তাকে বহিষ্কার করা হলো আওয়ামী লীগ থেকে। আপাদমস্তক মানুষ বেশি এই দানব এরশাদ শিকদার এমন খেলার ছলেই খুন করতে করতে কেড়ে নিয়েছিল ৬০ জন মানুষের জীবন। এই সংখ্যা শুধু পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী। আরও কত প্রাণ প্রদীপ সে নিভিয়ে দিয়েছিল শুধু তার রক্তের নেশা মেটাতে গিয়ে কে জানে। বিভিন্ন মাধ্যমে এরশাদের ৬টি বিয়ের কথা জানা গিয়েছিল। তার প্রথম স্ত্রীর নাম খদেজা বেগম। সামজিদা আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায়, যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে এনেছিলেন। এছাড়াও রূপসার রাজাপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেছা এবং যাত্রাদলের নায়িকা পাইকগাছার দুর্গারানীর কথাও জানা যায়। এছাড়াও নূরে আলমের সাক্ষ্য মতে তার স্ত্রী হীরাকে এরশাদ নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এরশাদের প্রথম স্ত্রী খদেজার গর্ভে এরশাদের 4টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে 3টি ছেলে ও 1টি মেয়ে। এছাড়া গ্রেপ্তারের পর শোভার গর্ভে জান্নাতুল নওরিন এমিলি এশা নামে এক মেয়ের জন্ম হয়। ২০২২ সালের ৪ মার্চ রাজধানীর গুলশানের একটি বাসা থেকে পুলিশ জান্নাতুল নওরিন এশার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ১৯৯৯ সালের ১১ আগস্ট ৩ মাস আগে করা খালিদ খুনের কারণে তার নামে মামলা হয়েছে। খালিদের লাশও পাওয়া গেছে। এই সময় এরশাদ শিকদার হয়তো ভেবেছিল তার ক্ষমতার জোরটা দেখিয়ে একটা নাটক করে নেওয়া যাক। এতদিন পর্যন্ত পুলিশের হাতে ধরা না পড়ার জন্য এক অভিনব কাজ করত এরশাদ শিকদার। এলাকার কবরস্থানে 2টি নকল কবর বানিয়ে রেখেছিল এরশাদ। পুলিশ এলেই সেখানে গিয়ে লুকিয়ে থাকত। এবারে নাটকের শখ হওয়ায় সে সিদ্ধান্ত নিল নিজেই পুলিশের কাছে ধরা দেবে। প্ল্যান মতো একদিন সকালে রেলওয়ের রেস্ট হাউসে সে দলের ক্যাডার আর ব্যবসায়ীদের সাথে আলাপ করল। সকাল 10টার দিকে
রেল স্টেশনে দাঁড়িয়ে বক্তৃতা দিল, দোয়াও চাইল। সে সময় পুলিশ এলো। পুলিশের আগমনে একটা সাজানো হইচই তৈরি করা হলো। হইচইয়ের মাঝখানে এরশাদ নিজেই উঠে পড়ল পুলিশ ভ্যানে। কিন্তু তার জানা ছিল না, ইতিহাসে ন্যায় অন্যায়ের লড়াইয়ে কখনোই অন্যায় শেষ জেতা জিততে পারেনি, যতই পরিকল্পনা থাকুক না কেন। এরশাদ শিকদারের সেই ব্লু ম্যাপ মাঠে মারা পড়ল। সেবার ধরা পড়ার পর আর তার ফিরে যাওয়া হলো না মানুষ খুনের কারখানা ওই বরফ কলে। তৎকালীন খুলনা মহানগর পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল অনড় ভূমিকা পালন করলেন। এরশাদের নামে মামলা হলো যাবতীয় কর্মকাণ্ডের দায়ে। 2000 সালের 30 এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এছাড়া 17টি খুনের মামলার 6টিতে ফাঁসি ও 5টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হলো। কারাগারে এরশাদ দিন কাটাত ভাবলেশীনভাবে। ভয়াবহ অপরাধ জীবনের জন্য বিন্দুমাত্র অনুশোচনা ছিল না তার। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, কিংবা ডাক দিয়াছেন দয়াল আমারে, এই গান গেয়ে সময় কাটাত সে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি, সবাই মরে দিবে মাটি, ভুল ত্রুটিতে নিবে ক্ষমা, কেউ বা সে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমায়, আমি মরে যাব, আমি তো মরে যাব। আব্দুস সাত্তার মোহন্ত রচিত আমি তো মরেই যাব গানটি এরশাদ শিকদারের গান হিসেবেই একসময় দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করে। 1992 সালের 26শে আগস্ট রাতে আবুল ওরফে সিদ্দিককে ফাঁসিতে ঝুলানো হয়েছিল খুলনা জেলা কারাগারে। এর এক যুগ পর সেই ফাঁসির মঞ্চ আবার প্রস্তুত করা হয় বাংলাদেশের ইতিহাসের বর্বরতম এই খুনির জন্য। আর ফাঁসি দিতে প্রস্তুত হয় 3 জল্লাদ, শাহজাহান ভুঁইয়া, হাফিজ উদ্দিন ও হারেস মিয়া। মৃত্যুর মাত্র 12 ঘন্টা আগেও এরশাদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। বেলা 12টার দিকে খাসি আর মুরগির মাংস দিয়ে ভাত খায় সে। এরপর ঘুমানোর পর আত্মীয়দের সাথে দেখা হয় তার। এরপর আবারও ঘুম। মরণ ঘুমের আগের 12 ঘন্টার প্রায় 6 ঘন্টাই ঘুমিয়ে কাটায় এরশাদ। সন্ধ্যায় ওঠার পর ইলিশ আর রুই মাছ দিয়ে ভাত খায় সে। এই ছিল শেষ খাওয়া। এরশাদ শিকদার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন। 2004 সালের 10ই মে রাত 12:01 রুমাল ফেলা হলো। জারি হয়ে গেল খুনি এরশাদের মৃত্যু পরোয়ানা। রুমাল মাটিতে পড়ার সাথে সাথেই পায়ের নিচের পাটাতন সরিয়ে দেয়া হলো। ফাঁসি হলো এরশাদের। অবসান হলো পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক দানবের জীবন।